হ্যালো এভরিওয়ান, আমরা আবারও চলে আসলাম একতরফা ভালোবাসা গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে। যাই হোক, আমরা কথা না বলে সোজাসুজি গল্পতে ফিরে যাই। কেটে গেল কয়েকটি মাস। দিনগুলো বেশ ভালোই যাচ্ছে সবার। ক্লাসের শিক্ষকদের সাথে রেসপন্স করার বাহবাটা এখন জয় পাচ্ছে। জয় পাওয়ার খুশিতে নদী খুশি হচ্ছে, আর নদীর খুশিতে রিয়াদ খুশি। সময় যত যাচ্ছে প্রত্যেকের হৃদয়ের অনুভূতিগুলি আরো প্রখর হয়ে ধরা দিচ্ছে। তখন সময়টা ছিল শরৎকাল। নদীর তীরে হাওয়ায় দুলছে কাশবন, ঘাসের উপর শুভ্র চাদর বিছিয়ে দিয়েছে শিউলির দল। ঋতুটা বেশ পছন্দনীয় নদীর। পছন্দের এই ঋতুতে যদি মনের মানুষের সাথে প্রেম নিবেদন পাওয়া যায় তাহলে মন্দ নয়। ঠিক তেমনই হলো। সেই দিন ক্লাস শেষে জয় নদীকে স্কুলের পিছনের দিকটাতে ভালোভাবে ডাকলো। রিয়াদ এবং স্বপ্নাকে নিয়ে নদী স্কুলের পিছন দিকে চলে গেল। রিয়াদ এবং স্বপ্নার সামনেই সেই দিন জয় এক গুচ্ছ শিউলি ফুল এগিয়ে দিয়ে নদীকে বলল, গোলাপ দেয়নি বলে তুমি আমাকে ফিরিয়ে দিও না। ভালোবাসা সত্যি হলে ফুলটা গোলাপ নাকি শিউলি তাতে কিছু আসে যায় না। এতটুক বলার পরে জয় কিছুক্ষণ থামলো, তারপরে আবার বলতে শুরু করলো, ভালোবাসা কিভাবে প্রকাশ করতে হয় তা আমি জানি না, তবে এতটুকু জানি যতটা ভালোবাসলে কাউকে চোখ বন্ধ করলেও অনুভব করা যায়, ঠিক ততটাই ভালোবাসি। হ্যাঁ, ঠিক ততটাই। খুব বেশি ভালোবাসি নদী তোমাকে। সারা জীবন আমি তোমার সাথে পথ চলতে চাই। নদী এই কথা শোনার পরে তো থ হয়ে গেল। তার বলার কোনো ভাষা নেই। বলার মতো ভাষা সে খুঁজে পাচ্ছিল না। এতদিন নানাভাবে নিজের অনুভূতিগুলো জানান দিচ্ছিল নদী। আজ জয়ের অনুভূতি জানতে পেরে মনের ভিতরে কি বয়ে যাচ্ছে সেটা একমাত্র নদীই জানে। নদীর মনের ভিতরের অনুভূতিগুলো কেউই বুঝতে পারতেছে না। অন্যদিকে রিয়াদের ব্যথিত হৃদয় নদীর মুখের দিকে তাকিয়ে রইল। যদিও সে জানে নদীর উত্তরটা কি হবে, তবুও তার বেপরোয়া মন চাচ্ছে উত্তরটা যেন না হয়। অন্যদিকে স্বপ্না নদীকে থ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ধাক্কা দিয়ে বলতে শুরু করলো, জয় উত্তরের অপেক্ষা করতেছে নদী, তুই উত্তরটা দিচ্ছিস না কেন? আর কতক্ষণ ছেলেটাকে অপেক্ষা করাবি? তখন নদী লাজুক হাসি হেসে ফুলগুলো নিয়ে বলল, আমিও অনেক ভালোবাসি জয় তোমাকে। আমিও তোমাকে এই কথাটা বলতে চেয়েছি, কিন্তু আজ তুমি নিজেই আমাকে এই কথাগুলো বলে দিয়েছ। কথাগুলো বলেই নদী ছুটে পালালো। নদীর পালানো দেখে জয় নদীর পিছন পিছন দৌড়াতে লাগলো। স্বপ্না জয়কে যেতে দেখে পিছু ডাকতে নিলে রিয়াদ বলে উঠল, ওদেরকে পিছু ডাকিস না, সময়টা এখন ওদের। সময়ের সঙ্গ দিতে না পারলে বাধা দিস না, অন্তত পক্ষে এতটুক সময় ওদেরকে স্পেন্ড করতে দে। তখন স্বপ্না আবার বলল, আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমি চলে গেলাম, তুইও চলে আস। এই কথা বলে স্বপ্না সেখান থেকে চলে গেল। রিয়াদ সেখানে দাঁড়িয়ে নীরবেই কেঁদে গেল। কিছুক্ষণ পর নিজেকে শান্ত করে নিজের মনকে বলল, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ, পূর্ণতা নয়, মাঝে মাঝে অপূর্ণতাও সুখ হয়ে যায়। জয়ের সাথে খুনসুটিতে বেশ অনেকটা সময় কেটে গিয়েছে নদীর। বাসায় ফিরতে ফিরতে সেই সন্ধ্যা হয়ে গিয়েছে। বেশ ভয় নিয়েই বাসায় প্রবেশ করলো নদী। বাসায় প্রবেশের সাথে সাথেই আম্মার মুখোমুখি হলো নদী। নদী বেশ ভয় পাচ্ছে। তার আম্মা তাকে কি না কি বলে ফেলে, কিন্তু নদীকে অবাক করে দিয়ে তার আম্মা বলে উঠল, স্বপ্নার আব্বা আম্মাই কেমন আছে? স্বপ্নার কথা শুনে এবার নদী একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো। তারপরে আবার নদী বলতে লাগলো, স্বপ্নার আব্বা আম্মা মানে কি বলতেছো আম্মা? তখন আবার নদীর মা বলল, হ, তুই না অগো বাইতে গেছিলি, তাই তো আমি তোরে জিগাইতেছি। নদী কিছুই বুঝতে পারতেছিল না। নদীর আম্মা পুনরায় তাকে বলল, তুই না এতক্ষণ অগো বাইতে আসিলি, তয় ওর আব্বাই আম্মাই কেমন আছে এইটা তুই কইতে পারস না কেন? নদীর আম্মার মুখে এই কথা শুনে নদী এবার বলতে লাগলো, না মানে আমি যে ওদের বাসায় ছিলাম ওইটা তুমি জানলে কিভাবে? তখন নদীর মা আবার বলল, রিয়াদায়া কয়া গেল তোর নাকি বাইতে আইতে দেরি হইতে পারে, এর লেগিয়া রিয়াদায়া আমার কাছে বাইতে কয়া গেছে তুই নাকি নোট নিতে স্বপ্নাগো বাইতে গেছস, এটা রিয়া দিয়া আমারে কয়া গেছে। এই কথা শোনার পরে তো নদী পুরোপুরি স্বস্তির নিঃশ্বাস ফেললো। তখনই আবার নদী বলতে লাগলো, ও হ্যাঁ, আমি গিয়েছিলাম স্বপ্নাদের বাসায়, ওর আব্বু আম্মু বেশ ভালোই আছে। তখন আবার নদীর মা বলতে লাগলো, আচ্ছা তাইলে ঠিক আছে, এখন তুই হাত পায়ে ধুয়ে নে, আমি তোরে খাওন দিতাছি। তখন নদী বলল, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে খাবার দাও, আমি তাড়াতাড়ি হাত পা ধুয়ে আসতেছি। নদী তাড়াতাড়ি সেই জায়গার থেকে কেটে পড়ল। আজ রিয়াদ ছিল বলেই সে বেঁচে গেছে। সন্ধ্যার কিছুটা সময় পরে রিয়াদের বাড়িতে জয়ের আগমন ঘটল। রিয়াদ নিজের ঘরে ঘুমাচ্ছিল। শরীরটা ভালো লাগছিল না রিয়াদের।
তাই তো সে ঘুম দিচ্ছিল। জয় রিয়াদের আম্মার সাথে সৌজন্যমূলক বাক্য বিতরণ করে রিয়াদের ঘরে চলে গেল। রিয়াদকে এই অসময়ে ঘুমাতে দেখে রিয়াদকে ঘুম থেকে ডেকে তুলল। রিয়াদের রেশ তখনও কাটেনি। ঘুম ঘুম কণ্ঠে রিয়াদ তখন বলে উঠল, জয়, তুই হঠাৎ আমাদের বাড়িতে? তখন জয় বলল, কেন, আমি কি আসতে পারি না তোদের বাড়িতে? তখন রিয়াদ এবার শোয়া থেকে উঠে বসে বলতে লাগলো, তা না, কখনো তো রাতে আসিস না, তাই এভাবে জিজ্ঞাসা করলাম। তখন জয় আবার বলল, হ্যাঁ, আমি কখনোই রাতে তোদের বাসায় আসিনি, তবে আজ একটা গুরুত্ব কাজের জন্য এসেছি। এখন এই কাজটা তুই করে দিবি। রিয়াদ এবার ঘুম ঘুম চোখেই একবারে বলে উঠল, কি এমন কাজ যেই কাজের জন্য তুই রাতের বেলা আসলি আমাদের বাসায়, তাও আবার আমার সাথে দেখা করার জন্য? জয় এবার কোনো উত্তর না দিয়ে জয় নিজের পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে রিয়াদের সামনে ধরলো। করুণভাবে এবার রিয়াদকে বলতে লাগলো, প্লিজ ভাই, এই চিঠিটা তুই এখন একটু নদীকে দিয়ে আয়। এই কথা শুনে তো রিয়াদ পুরোই হতবাক। রিয়াদ এখন বলতে লাগলো, কি বলতেছিস তুই এখন? এখন আমি নদীদের বাসায় যাব? তোর মাথা কি ঠিক আছে? তখন আবার জয় বলল, হ্যাঁ, সমস্যা কি, তুই তো এখন নদীদের বাসায় যেতেই পারিস, তোর তো কোনো সমস্যা নাই। তখন রিয়াদ আবার বলল, তোর মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? এখন গেলে লোকজন কি ভাববে, তুই সেটা কি চিন্তা করে দেখেছিস? তখন জয় আবার বলল, লোকজন কিছুই ভাববে না, সবাই জানে তোরা একে অপরের প্রতিবেশী এবং কি একসাথেই পড়াশোনা করিস, তাই তো ওই বাসায় গেলে তোর কোনোই সমস্যা হবে না। তখন আবার রিয়াদ বলতে লাগলো, সমস্যা নেই বললেই কি? রিয়াদের কথাকে সম্পূর্ণ করতে না দিয়ে জয় আবার বলে উঠল, দেখ ভাই, আমি কিছু জানি না, আমার অনেক দিনের শখ ছিল প্রিয়সীর সাথে চিঠি আদান প্রদানের মাধ্যমে প্রেম করব। এখন তুই এই ইচ্ছাটা আমার পূরণ করবি। এই সব শোনার পরে রিয়াদ কিছু বলতে নিলে জয় আরো 2বার অনুরোধ করে রিয়াদকে এই কথাগুলোই বলল। অবশেষে রিয়াদ ব্যর্থ হয়ে রাজি হয়ে যায়। চিঠি নিয়ে রিয়াদ নদীদের বাসায় চলে যায়। খুব ভদ্রভাবেই নদীর আম্মাকে বলে, কাকিমা, নদী স্বপ্নার থেকে যেই নোটগুলো এনেছে ওই নোটগুলো আমার খুবই প্রয়োজন এখন, তাই তো একটু নিতে এসেছি। তখন নদীর আম্মা বলল, আচ্ছা ঠিক আছে, তুই এনে বয়, আমি নদীরে ডাক দিয়া দিতাছি। তখন নদীর মা নদীর বোন নূপুরকে ডেকে বলল, নূপুর, তোর আপারে ডাক দে, কজে রিয়াদ আইছে। তখন নূপুর বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে আম্মা, আমি আপারে ডাক দিয়া দিতাছি। নূপুর ঘরের ভিতর থেকে নদীকে ডেকে নিয়ে আসে। নদী এই অসময় রিয়াদকে দেখে বেশি চমকে যায়। রিয়াদ একবার নদীর আম্মার দিকে তাকায়, আরেকবার নদীর দিকে তাকায়, অসহায় দৃষ্টিতে বলে, তুই যে নোটগুলো স্বপ্নার থেকে এনেছিস সেগুলো আমাকে দে, আমার এখন একটু খুব প্রয়োজন সেই নোটগুলো। নদী তখন কিছুই বুঝতে পারতেছিল না, তবে রিয়াদের আসার কারণটা জরুরি ভেবে নদী বলল, আয় আয়, আমার ঘরের ভিতরে আয়, আমি তোর নোটগুলো বের করে দিচ্ছি। তখন রিয়াদ নদীর আহ্বান পেয়ে আবার সঙ্গে সঙ্গেই ঘরের ভিতরে চলে গেল। ঘরে গিয়ে চিঠিটা নদীর হাতে তুলে দিয়ে বলতে লাগলো একটু রাগান্বিতভাবে, এটা তোকে জয় দিয়েছে, বলছে যে উত্তরটা কালকে সকালে লিখে নিয়ে যেতে। এতটুক বলার পরে রিয়াদ একটু থেমে পুনরায় আবার বলতে শুরু করলো, আর হ্যাঁ, কালকে থেকে কিন্তু এভাবেই চিঠি আদান প্রদানে প্রেম নিবেদন হবে তোমাদের, তবে আমি তোমাদের মাঝখানে ডাকপিয়ন হতে পারবো না, তাই নিজেদের মতন করে চিন্তা ভাবনা করো তোমরা, কিভাবে তোমরা প্রেমপত্র আদান প্রদান করবে আর কিভাবেই বা এটা করা যায়। রিয়াদ এতটুক কথা বলেই নদীর একটা খাতা নিয়ে সেখান থেকে চলে যায়। নদী রিয়াদকে কিছু একটা বলতে নিচ্ছিল, কিন্তু রিয়াদ সেই কথাগুলো শুনলো না, কারণ রিয়াদ জানে এখন নদীর কথা শোনা মানে জয়ের চিঠিতে যা লেখা আছে তা পড়ে শোনাবে। চিঠিতে কি লেখা আছে তা সেটা রিয়াদের জানা নেই, কিন্তু চিঠির ভাষা শোনা রিয়াদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। রিয়াদ চলে যেতেই নদীর চিঠিটার ভাঁজ খুলে পড়তে লাগলো। চিঠিতে লেখা আছে, প্রিয়সী, প্রিয় প্রিয়সী আমার, ভালোবাসি, খুব ভালোবাসি, খুব বেশি ভালোবাসি তোমাকে। পুরো চিঠিটা জুড়েই এতটুকুই লেখা ছিল। এতটুক লেখাই নদীর হৃদয়ের অনুভূতিগুলো একেবারে শিহরণ হয়ে জেগে তুলল। চিঠিটাকে নদী বুকের সাথে জড়িয়ে ধরে মনে মনে বলতে লাগলো, ভালোবাসা এত সুন্দর কেন, ভালোবাসায় এত শান্তি কেন। পরের দিন সকালবেলা নদী জয়ের সাথে দেখা করতে যাওয়ার পূর্বে রিয়াদ এবং স্বপ্নার সাথে দেখা করলো। এখন নদী ওদের দুইজনের মুখোমুখি হয়েই বসে আছে। নদী জয়ের উদ্দেশ্যে চিঠি লাগবে, এখন কি লাগবে সেটাই সে ভেবে পাচ্ছে না। অনেকক্ষণ যাবৎ ভেবে নদী রিয়াদকে বলতে লাগলো, তুই না একটা ছেলে,
তুই বল না কি লিখবো। তুই তো একজন ছেলে, ছেলে হয়ে বুঝিস না অন্য ছেলে কি ধরনের লেখা পছন্দ করে, যে লেখাগুলোর মাঝে হাজারো অনুভূতি খেলা করে, আর সেই অনুভূতির বেলায় সে হারিয়ে যাবে। এইসব কথা শোনার পরে স্বপ্না বেশ মজা করে নদীকে বলতে লাগলো, তুই তো বেশ ডুবে যাচ্ছিস সেই অনুভূতিতে। তখন আবার নদীর স্বপ্নাকে বলতে লাগলো, যাচ্ছি তো ভালোই হচ্ছে, তাতে সমস্যা কি। তখন আবার স্বপ্না বলে উঠল, বাহ, ডুবে ডুবে তো ভালোই জল খাচ্ছিস। স্বপ্নার এই কথা শুনে নদী এবার বলতে লাগলো, তোকে জল খেতে কেই বা বারণ করেছে, তুইও ডুবে ডুবে জল খা, তোকে তো কেউ বারণ করে নাই, তুই চাইলেই তুই করতে পারিস। তখন স্বপ্না আবার একটি দীর্ঘশ্বাস ফেললো আর বলতে লাগলো, কাউকে তো পাচ্ছি না রে বান্ধবী, কি করব এখন তুই বল, আমার জনকে তো তুই নিয়ে নিয়েছি। তখন নদী চমকে গিয়ে স্বপ্নাকে বলল, কি বলছিস তুই এইসব। নদী তো পুরো চমকে জিজ্ঞাসা করেছিল কথাটি। স্বপ্না তখন হাসলো, হাসি ধরে রেখেই স্বপ্না বলল, আরে তুই সিরিয়াসলি নিচ্ছিস কেন, আমি তো তোর সাথে জাস্ট একটু মজা করলাম, তাতে কি এরকম সিরিয়াসলি নিতে হয় নাকি। নদী তখন বলল, ও তাই বল, আমি আবার কি না কি ভেবে বসলাম। এটা বলে একটু থেমে নদী পুনরায় রিয়াদকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বল না রিয়াদ, কি লিখবো চিঠিতে, তুই একটু বলে দে, তুই যেটা বলবি আমি সেটাই লিখে দিব। রিয়াদ নদীর এই কথা শুনে একটু মুচকি এসে বলতে লাগলো, 4 অক্ষরের ভালোবাসায় আছে যে বড্ড মায়া, সেই মায়ার চাদরে জড়াতে চাই সারা জীবন তোমার হৃদয়েরই ছায়া। রিয়াদের এই কথা শোনার পরে নদী রিয়াদের মুখের দিকে তাকিয়ে রিয়াদকে বলতে লাগলো, এটাই কি লিখে দিব শুধু, নাকি আরো কিছু লিখবো। নদী কিছু বলার পূর্বেই স্বপ্না রিয়াদকে উদ্দেশ্য করে বলল, রিয়াদ, সেই চাদরের কার সাথে তুই জড়াতে চাস। রিয়াদ মুখে হাসি ধরে রেখে বলতে লাগলো, সে মনের গহীনে খুব যত্ন নিয়ে বসত ঘরে তুলেছে, তার গল্পে মনের গহীনে গড়ে উঠুক। নদী সন্ধিহান দৃষ্টি নিক্ষেপ করে বলল, কাকে ভালোবাসিস রিয়াদ তুই। তখন আবার রিয়াদ বলতে লাগলো, উল্টাপাল্টা না বকে, যেটা বললাম সেটা লেখার হলে লেখ, না হলে এখান থেকে তুই যা। রিয়াদের এরকম ধমক শুনে নদী এবার বলতে লাগলো, যাবো তো অবশ্যই, তবে লেখাটা লিখে যাব, তোর কথাটা আমার ভালো লেগেছে, তাই তো আমি এটাই লিখব। তখন আবার রিয়াদ একটু উত্তেজিত হয়ে বলল, তা তো লেখ, তো আবার এত ভাবনা চিন্তা করছিস কেন, লেখার হলে লেখ, না হলে এখান থেকে যা। নদী কথাগুলো লিখে কাগজ ভাঁজ করে সেখান থেকে চলে গেল। জয় হয়তো বা এতক্ষণে স্কুলে চলে এসেছে। নদী চলে যেতেই স্বপ্না বলল রিয়াদকে, ভালোবাসিস কি রিয়াদ তুই কাউকে। তখন আবার রিয়াদ স্বপ্নাকে বলতে লাগলো, তুই আবার উল্টাপাল্টা বকা শুরু করলি কবের থেকে। তখন আবার স্বপ্না বলতে লাগলো, উল্টা হোক বা সোজা, বল না তুই কাকে ভালোবাসিস। তখন আবার রিয়াদ বলল, আমি এমন একজনকে ভালোবাসি, সে যে আমার নয়, আমি তাকেই ভালোবাসি। তখন আবার রিয়াদ চলে যেতে নিলেই স্বপ্না বলে উঠল, প্রকাশ করে দেখ, হয়তোবা সে তোরই রয়েছে এখনো। রিয়াদ পিছন ঘুরে তাকালো। স্বপ্নার উপরোক্ত কথাটি রিয়াদের বোধগম্য হলো না। স্বপ্নার দিকে তাকিয়ে দেখলো সে লজ্জা পাচ্ছে, এমন ভাবে দাঁড়িয়ে আছে যে সে কিছুই বুঝতেছে না। কিছু বুঝতে না পেরে রিয়াদ সেখান থেকে চলে গেল। রিয়াদ কি কিছু বুঝতে পারতেছে না নাকি কিছু বুঝতে চাইতেছে না, কোনটা সেটা কে জানে।